গত 20শে জানুয়ারি আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবং ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর প্রথম যে কাজটা করেছেন, সমস্ত কাজ ছেড়ে দিয়ে তার প্রশাসনকে বসিয়ে দিয়েছেন ভারতবর্ষের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ডিটেলসে বৈঠক করার জন্য। তার পাশাপাশি কোয়াড অর্থাৎ ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং জাপান, চার বিদেশ মন্ত্রীকে এক জায়গায় নিয়ে এসে বিদেশ নীতি এবং অন্যান্য বিষয়ে ডিটেলসে সেখানে মিটিং হয়েছে। ফলে বোঝাই যাচ্ছে যে এই ডোনাল্ড ট্রাম্প জামানায় ভারতবর্ষকে আমেরিকা ঠিক কোন চোখে দেখছে, এবং নরেন্দ্র মোদীর ভারতবর্ষ এবং ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ঠিক কিভাবে হাতে হাত মিলিয়ে এগোতে চায়। এরপরে যে বড় ঘটনাটা ঘটতে চলেছে সেটা হচ্ছে ইসরায়েলের যিনি প্রেসিডেন্ট রয়েছেন, সেই বেঞ্জামিন নেতানিয়াহু, তিনি যাচ্ছেন ইউএস সফরে। এবং তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক শেষ হলেই ফেব্রুয়ারির মাঝামাঝি নরেন্দ্র মোদী তাকে ডেকে পাঠানো হচ্ছে, তিনি এবং ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় বৈঠক করবেন। ফলে আগামী দিনে যে বিশ্বের রাজনীতির একটা বড় চেঞ্জ আসছে, বড় মোড় আসছে, এবং সেখানে ভারতবর্ষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা প্রমাণিত হয়ে যাচ্ছে। আর সেই জল্পনাটা আরো উস্কে গেছে যখন ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনে তার তার তিনি যাদের চোখ দিয়ে প্রশাসনটাকে দেখবেন, সেখানে একের পর এক ভারতীয় বংশোদ্ভূত অথবা ভারতপন্থীদের বসাচ্ছেন। ফলে সেই নিয়ে ভারতে বসে থাকা যে ভারতের শত্রুরা রয়েছে, ভারতের মধ্যেই আছে কিন্তু ভারতের ক্ষতি চায়, সেই তাদের তো ঘুম উড়েছেই। ভারতের বাইরে থেকেও যারা ভারতের এতদিন ক্ষতি করার চেষ্টা করছিল, তাদেরও কিন্তু রীতিমতো চাপ বেড়ে গেছে। আর সেই জায়গাতেই আমেরিকার নতুন ইন্টেলিজেন্স কর্তা হিসেবে গতকাল কিন্তু শপথ নিলেন তুলসী গ্যাবার্ড। তার হাতে সিআইএ এবং এফবিআই, এই ডিপার্টমেন্টগুলো অর্থাৎ আমেরিকার যে গোয়েন্দা দপ্তর, সেই দপ্তরগুলো থাকতে চলেছে। আর সেই জন্য তুলসী গ্যাবার্ড একজন ভারতীয় বংশোদ্ভূত, সেখানে আসার পরই অনেকেরই ঘুম এড়ে গেছে। তাকে তাকে যেন তেন প্রকারেণ হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে। কেননা সকলেই জানে আমেরিকার ডিপ স্টেট ঠিক কতখানি কুখ্যাত। এই জো বাইডেনরা, আমেরিকার ডিপ স্টেট যার একটা বড় অংশ হচ্ছে এই এফবিআই, এই সিআইএ, তাদেরকে ইউজ করে কিভাবে ভারতকে এতদিন ব্যতিব্যস্ত করে রাখার চেষ্টা করা হয়েছে। এমনকি পাকিস্তান দিয়ে যে ঝামেলাগুলো হয়, বা এই বাংলাদেশের ক্ষমতা বদল করে ভারতবর্ষকে যে ডিস্টার্ব করা, তার সমস্তটার পিছনেই সিআইএ এজেন্টদের একটা বড় হাত ছিল, এমন একটা জায়গায় রয়েছে। ফলে সেখানে একজন যদি ভারতীয় বংশোদ্ভূত চলে আসেন, তাহলে যারা এই অপকর্মগুলো করছিলেন তাদের কাচ্চা চিট্টা এবার খুলবে। ফলে তুলসী গাবার্ড এই জায়গাটায় আসার ফলে অনেকেরই টেনশনটা বাড়ছে। আর সেই জন্য প্রথম থেকেই তাকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো আর এমনি এমনি এই তুলসী গাবার্ডের উপর ভরসা রাখেনি। স্ট্রেট ব্যাটে খেলতে শুরু করেছেন, এবং প্রথম থেকেই যেভাবে স্ট্রেট কাট উত্তর দিচ্ছেন, যে অ্যাটিচিউডে কথা বলছেন, তাতে একটা জিনিস স্পষ্ট, যে এইসব পাকামি করে আর কোনো লাভ নেই। ডোনাল্ড ট্রাম্প অনেক ভাবনা চিন্তা করেই তাকে সেখানে বসিয়েছে। এই তুলসী গাবার্ড কালকে শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল তার। অনেকেই নিয়েছেন বিভিন্ন পোস্টে, যে শপথ গ্রহণগুলো কালকে হয়েছে সেখানে তুলসী গাবার্ডেরও শপথ গ্রহণ ছিল, এবং তারপর তাকে সাংবাদিকরা কার্যত কোণঠাসা করার চেষ্টা করে। তাকে ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদীর হাতের পুতুল একটা বসানো হয়েছে, সেইটার অভিযোগ করা হয়। অর্থাৎ কনফিডেন্সটা কোথাও একটা টলিয়ে দেওয়ার চেষ্টা। আর তুলসী গাবার্ড তার কি উত্তর দিলেন? তিনি পরিষ্কারভাবে সেই প্রসঙ্গে বললেন, আমার নামে অনেক মিথ্যাচার ছড়ানো হচ্ছে, আমেরিকার প্রতি আমার আনুগত্য নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, তবে আমি দেশের সংবিধান, ভগবান এবং আমার বিবেক ছাড়া আর কোনো কিছু বা কোনো ব্যক্তির প্রতি অনুগত নই। এমনি এমনি ডোনাল্ড ট্রাম্প বসায়নি, তাকে কোণঠাসা করা হবে, আমেরিকার ইন্টেলিজেন্সের পুরো ব্যাপারটা তিনি সামলাবেন। আর এই ধরনের কোশ্চেনে তিনি কোণঠাসা হয়ে যাবেন, এতটাও সোজা জিনিস নয়। এবং সব থেকে বড় কথা, তিনি যে কতখানি স্ট্রেট ব্যাটে খেলবেন, এবং ওই যে ডিপ স্টেটের কথা বলছিলাম না, জো বাইডেনের আমলে যেটা আমেরিকার সব থেকে বোধহয় খারাপ জায়গায় গিয়েছিল, সেই জো বাইডেনের দলকে তিনি হিন্দুত্ব নিয়ে যেভাবে কড়া আক্রমণ কালকে করলেন, তাতে একটা মেসেজ কিন্তু ক্লিয়ার। ভারতবর্ষই হোক, বাংলাদেশই হোক হোক বা পৃথিবীর যে কোনো প্রান্ত হোক, হিন্দু নির্যাতন হলে তিনি সহজে কিন্তু ছেড়ে কথা বলবেন না। তিনি সেই জায়গাটায় কিন্তু স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন যে হিন্দুত্ব তার জীবনের ঠিক কত বড় অংশ। কিন্তু এই হিন্দুত্ব দিয়েই আবার যদি তাকে কোণঠাসা করার চেষ্টা করা হয়, তারও সপাট জবাব তার কাছে আছে। তিনি জো বাইডেনের দলকে তোপ দেখে বললেন, দুর্ভাগ্যক্রমে কিছু ডেমোক্র্যাট, ডেমোক্র্যাট মানে এই জো বাইডেনের পার্টি আর কি, ডেমোক্র্যাট সেনেটর আছেন যারা এখনো ধর্মের স্বাধীনতার নীতি এবং সংবিধানের 6 নম্বর অনুচ্ছেদ বোঝেন না। মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে কোনো অফিস বা পাবলিক ট্রাস্টের যোগ্যতা হিসেবে কোনো ধর্মীয় পরীক্ষার প্রয়োজন হবে না।
দুর্ভাগ্যবশত তারা আবারও ধর্মীয় গোঁড়ামির কার্ড ব্যবহার করছেন, কিন্তু এবার হিন্দু ও হিন্দুত্বের বিরুদ্ধে ধর্মীয় গোঁড়ামি উস্কে দেওয়ার চেষ্টা চলছে। যদি কেউ আমার নিজের ব্যক্তিগত আধ্যাত্মিক পথ সম্পর্কে, হিন্দু ধর্ম সম্পর্ক জানতে আগ্রহী হন, আমি আপনাকে আমার এক্স অ্যাকাউন্টে যেতে স্বাগত জানাবো। আমি সেখানেই এই নিয়ে তাদেরকে বলবো। অর্থাৎ তিনি তার কাজটা করবেন, তাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে, তার দেশের যে সুরক্ষার কথা তার ভেবে ইন্টেলিজেন্স কর্তা তাকে করা হয়েছে, সেটা তিনি করবেন। কিন্তু সেইটার জন্য তিনি হিন্দুত্ব, ভারতীয় বংশোদ্ভূত এইসব জায়গা নিয়ে যদি কেউ কোনো রকম কিছু করতে আসে, জবাব তার কাছে রেডি আছে। কিন্তু তার মানে তিনি হিন্দুত্ব থেকেও সরে যাচ্ছেন, এই চাপে পড়ে তিনি হিন্দুত্ব নিয়ে নীতি বদলাচ্ছেন না। তিনি তার ব্যক্তিগত জীবনে ঠিক যতখানি আধ্যাত্মিক আছেন, ঠিক ততখানি তিনি থাকবেন। অর্থাৎ এই যে ইউনূস চাচার দাপটে গোটা বাংলাদেশে এখন হিন্দু সনাতনীদের উপর যে আক্রমণ চলছে, যে তাদের নিধনযজ্ঞ চলছে, সেটা যে আর টিকবে না, এবার সেটা নিয়ে কড়া অ্যাকশন হবে, সেই ইঙ্গিতটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। সব থেকে বড় কথা, এই তুলসী গাবার্ড ভারতীয় রাজনীতিরই যেন একটা অংশ, সেই জিনিসটা হয়ে যাচ্ছে। একসময় তিনি নিজের ডেমোক্র্যাট ছিলেন এবং ডেমোক্র্যাট হিসেবেই প্রথম হিন্দু হিসেবে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে তিনি নির্বাচিত হয়েছিলেন। তবে তিনি কিছুদিন পরেই বুঝতে পারেন ডেমোক্রেটদের পার্টিটা তার জন্য নয়। তার ফলে তিনি খুব তাড়াতাড়ি ট্রাম্পের ঘনিষ্ঠ হয়ে উঠেছেন এবং সেই আবহেই তাকে মার্কিন জাতীয় ইন্টেলিজেন্সের প্রধান করেছেন ট্রাম্প। এবার তার হাতে থাকছে এফবিআই, সিআইএ এর মতো এজেন্সিগুলো, সেটাকে পুরো তিনি কন্ট্রোল করবেন। এবার যেটা সব থেকে বড় কথা, ট্রাম্পের এই ডিসিশনটা নিয়ে জো বাইডেন চমকে যাচ্ছে বা পৃথিবীতে এত আলোচনা হচ্ছে কেন? দেখুন, 2 দশকের বেশি সময় ধরে এই তুলসী গাবার্ড মার্কিন সেনায় ছিলেন, আমেরিকার সেনায় তিনি যুক্ত ছিলেন। তিনি আর্মি ন্যাশনাল গার্ডে কর্মরত ছিলেন, মোতায়েন ছিলেন ইরাক ও কুয়েতে। এমনকি 2005 সালে কমব্যাট মেডিকেল ব্যাজও পেয়েছিলেন। তবে এই ইন্টেলিজেন্স কর্তা হচ্ছে, তার মানে তার একটা অতীত এই ব্যাপারে অভিজ্ঞতা থাকবে। কিন্তু দেখা যাচ্ছে জাতীয় গোয়েন্দা বিভাগের যেসব অভিজ্ঞতা তার থাকা, সেই বিশেষ অভিজ্ঞতা তার নেই। এমনকি সরকারের কোনো শীর্ষ পদেও তিনি ছিলেন না। আর সেই তাকেই ডোনাল্ড ট্রাম্প এত বড় দায়িত্ব দিয়ে দিয়েছেন এবং সেই কারণেই কিন্তু অনেকের ভুরু কোঁচকাচ্ছেন এই চয়েসটা কেন করা হলো। আসলে ডোনাল্ড ট্রাম্প নিজেও আমেরিকার এই ডিপ স্টেট থিওরি, এটা নিয়ে কিন্তু তিনি বিরক্ত। তিনি এই জিনিসটার নিরসন করতে চান। কেননা এই ডিপ স্টেটকে কাজে লাগিয়ে একটা কোথাও গিয়ে পৃথিবীতে যুদ্ধের আবহ তৈরি করে দেওয়া হয় এবং সেই যুদ্ধের আবহকে কাজে লাগিয়ে এই যে আমেরিকার অস্ত্র ব্যবসায়ীরা রয়েছে, তাদের মুনাফা করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। কেন? কেননা আমেরিকার রাজনীতিতে যারা ক্ষমতা দখল করে, তারা এই অস্ত্র ব্যবসায়ীদের কার্যত হাতের পুতুল। ফলে এদেরকে যদি খুশ না করা যায়, এদের যদি ব্যবসা বাড়ানো না যায়, আমেরিকাতে রাজনীতি করতে পারবে না। পলিটিক্স করতে গেলে তার একটা খরচ আছে। ডোনাল্ড ট্রাম্প এই জায়গাটারই নিরসন করতে চান। তিনি চান যে রাজনীতি রাজনীতির মতো চলুক, বিজনেসম্যানরা বিজনেস করুক, কিন্তু এটার জন্য এই রাজনীতিকে কাজে লাগিয়ে এই যে যুদ্ধ যুদ্ধ করা হচ্ছে এবং তার জন্য অস্ত্র ব্যবসায়ীরা ফায়দা তুলছে, এই লবিটাকে পুরো শেষ করে দিতে হবে। এবং সেই লবিটাকে শেষ করার জন্য এই যে ডিপ স্টেট থিওরিটা আছে, সেইটাকে সবার আগে শেষ করার দরকার আছে। আর যদি এইটা শেষ হয়ে যায়, তাহলে মুশকিলে কারা পড়বে? মুশকিলে পড়বে জর্জ সোরসরা, মুশকিলে পড়বে হিন্ডেনবার্গরা, এবং মুশকিলে কারা পড়বে? এই হিন্ডেনবার্গ, জর্জ সোরসরা, যারা ভারতবর্ষকে ফান্ডিং করে, ভারতবর্ষের বিভিন্ন এনজিওতে ফান্ডিং করে এবং সেই ফান্ডিং গুলো বিভিন্ন রাজনৈতিক দলের কাছে ঘুরপথে চলে যায়, যারা ভারতবর্ষকে আবারও ওই অস্ত্র ব্যবসায়ীদের হাতের কাঠের একটা পুতুল করে দিতে চায়, যে তারা যে কোনো হোক ভুল টুল বুঝিয়ে ওই ফান্ডিংটা নিয়ে প্রচার প্রচার করে মোদিকে সরিয়ে দেবো। ভারতবর্ষে আবার সেই আগেকার দিনের মতো সরকার আসবে। তখন মেক ইন ইন্ডিয়া ওইসব কোনো কিছু হবে না। একটাই কাজ হবে এদের, বিদেশ থেকে অস্ত্র কেনা। এবং কাশ্মীর বর্ডার, অন্যান্য যেসব জায়গা আছে, সেখানে পাকিস্তানিরা এসে, অন্যরা এসে ঝামেলা করবে। কেননা তাদের হাতে ওই অস্ত্র ব্যবসায়ীরা অস্ত্রগুলো তুলে দেবে, বিনা পয়সায় দিয়ে দেবে। আর সেইগুলোকে কমব্যাট করার জন্য যে অস্ত্রটার দাম 50 টাকা, সেটা 5,000 টাকায় ভারতকে বিক্রি করা হবে। 500টা দরকার থাকলে 50,000টা ভারতকে দিয়ে কেনাবে, এবং যে দামটা থাকবে সেই দামটার উপর তারা কাটমানি খাবে। এই যে ইকোসিস্টেমটা তৈরি হয়ে গেছে, নরেন্দ্র মোদী আসার পর সেই ইকোসিস্টেমটাতে ফার্স্ট কিন্তু আঘাত হানা হয়েছিল, এবং তার ফলে ওই ফান্ডিং এর জায়গাটা, ওই বিজনেসের জায়গাটা কিন্তু বড় রকমের ইম্প্যাক্ট হয়ে গিয়েছিল। কিন্তু নতুন করে আরেকবার চেষ্টা হয়েছিল 2024-এ, যে করে হোক নরেন্দ্র মোদীকে আটকাতে হবে, ভারতের এই সিস্টেমটাকে ভাঙতে হবে, এদেরকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। সেইটা যখন আর হলো না,
তারপর শেষ একটা চেষ্টা বাংলাদেশকে উত্তপ্ত করে করা হয়েছিল। অন্যদিকে ওই হিন্ডেনবার্গ দিয়ে, জর্জ সোরস দিয়ে ভারতের শেয়ার মার্কেটকে ক্ষতিগ্রস্ত করে দাও, ভারতের অর্থনীতিটাকে পঙ্গু করে দাও। আর সেইটা যদি হয়, ভারত যদি এরকম একটা অস্থির জায়গায় থাকে, তাহলে এরা মুনাফা করে খেতে পারবে। এদিকে রাজনীতির কারবারিরা, যাদেরকে দিয়ে এটা করা হবে, তারা করে যাবে। আর ওদিকে অস্ত্র ব্যবসায়ীরা নিজেদের ফায়দাটা বুঝে যাবে। মাঝখান থেকে কি হবে না, ভারতবাসী তাদের অবস্থা দুর্বিষহ হয়ে যাবে। আর এই জায়গাটাই বন্ধ করতে উঠে পড়ে লেগেছেন নরেন্দ্র মোদী। আর সৌভাগ্যক্রমে তাকে সাপোর্ট করার জন্য চলে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। আর সেই জন্য পৃথিবী থেকে চিরতরে এই ডিপ স্টেট অবস্থাকে উঠে ফেলার একটা সময় এসেছে। পারবেন কি পারবেন না সেটা ভবিষ্যতের গর্বে, কিন্তু এই রিক্রুটমেন্ট গুলো এবং যে রিক্রুটমেন্ট গুলো হচ্ছে, প্রথম দিন থেকে চোখে চোখ রেখে যে কথাগুলো বলছেন, সেই জায়গা থেকে একটা স্পষ্ট বড় চেঞ্জ আসতে চলেছে আমেরিকায়, বিশ্ব রাজনীতিতে এবং অবভিয়াসলি ভারতের রাজনীতিতে। যেভাবে তুলসী গাবার্ড কালকে অভিষেকের দিনেই ঝড় তুললেন, কড়া কড়া প্রশ্নের চোখা চোখা অ্যান্সার দিলেন, বুঝিয়ে দিলেন তিনি কাজটা করতে এসছেন, এবং ডোনাল্ড ট্রাম্প এমনি এমনি তার উপর আস্থা রাখেননি। ফলে ভারতবর্ষের মধ্যে বসে থাকা এবং ভারতবর্ষের বাইরে থেকে যারা ফান্ডিং করতো ভারতবর্ষের ভেতরে বসে থাকা এই শত্রুগুলোকে যাতে লাফাতে পারে, এদের হালত কিন্তু কালকের পর রীতিমতো খারাপ হয়ে গেছে। কি বলবেন তুলসী গাবার্ডের এই উদ্বোধনী ইনিংস নিয়ে? ওপেনিংয়েই তো ঝড় তুলে দিলেন। এই নিয়ে যদি কিছু বলার থাকে আপনাদের, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।